আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাই আমার স্ট্রাকচারাল মেকানিক্স ক্লাসের প্রথম পর্বতে। তো বেসিক্যালি স্ট্রাকচারাল মেকানিক্সের অনেক ভিডিও টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন। তবে আমি যেই উদ্দেশ্যে বা যেই চিন্তা করে স্ট্রাকচারাল মেকানিক্সের ভিডিও বানাবো চিন্তা করেছি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পরতে চেষ্টা করব যেন আপনাকে একটা প্র্যাকটিক্যাল ধারণা দিয়ে এবং বাস্তবের সাথে মিল রেখে কথাগুলো বলার জন্য। তো সেটা আসলে বাস্তবের সাথে যখন আপনি মিল রেখে স্ট্রাকচারাল মেকানিক্স পড়বেন, তখন আসলে আপনার কাছে এটা মাথায় একবার গেঁথে যাবে। আমি আবারও বলি, আমার টিউটোরিয়ালগুলো বা আমার এই ক্লাসগুলো কারোর পরীক্ষায় পাশ করার জন্য না, এটা হচ্ছে আপনার বোঝার জন্য। স্ট্রাকচার মেকানিক্স একবারে রুট থেকে বুঝে পড়ার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি। সো আশা করি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখবেন। তো আপনাদের যে কাজগুলো থাকবে সেটা আমি একটু লিখে দিই। আপনাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? ভিডিও দেখা, তবে কতবার দেখবেন? একবার না দুইবার না তিনবার? সেটা হচ্ছে আপনি যে জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করব যে এমনভাবে বোঝানোর জন্য যে আপনি একবার দেখে যেন বুঝে যান। আর যদি আপনি তারপরেও কোনো জিনিস না বোঝেন, তাহলে কমেন্টে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেটা নিয়ে আবার ডিসকাস করব। তবে এখানে একটা টিপস দেই আপনাকে, এই স্ট্রাকচারাল মেকানিক্সটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, তাহলে মনে রাখবেন আপনার আজীবন আপনি যতদিনই পড়াশোনা করবেন বা যে কোনো কিছুই করবেন, আপনার স্ট্রাকচারাল মেকানিক্সের নলেজ আপনার প্রয়োজন পড়বেই, ঠিক আছে? এবং স্ট্রাকচারাল মেকানিক্সের ম্যাথ থেকেই মূলত, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবার সব জায়গায় পড়তে এটার ম্যাথ থাকে। সো আপনার স্ট্রাকচারাল মেকানিক্সটা ভালো করে পড়তে হবে। আর 2 নম্বর হচ্ছে, আমি যে প্র্যাকটিসগুলো করতে দিব সেই প্র্যাকটিসগুলো করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসগুলো করতে হবে। যেমন ধরেন যে আমি আপনাকে পড়াতে গিয়ে কিংবা ভিডিওতে আমি বিভিন্ন সময় ছোটোখাটো প্র্যাকটিস করতে বলবো। ওই প্র্যাকটিসগুলো করবেন, তাহলে আপনার মাথায় একবার গেঁথে যাবে আমি কি বলতেছি, গেঁথে যাবে। আমি মনে করি যে আপনারা শুধুমাত্র ম্যাথ সলভিং এগুলা না বুঝে একটা জিনিস কোথা থেকে আসে, কেন আসে এবং এটার সাথে বাস্তবের কী মিল, এগুলো যদি ধরতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে। তো আমরা ভিডিওতে চলে যাই, আমরা মেন টপিকে চলে যাই। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু এটা প্রথম ভিডিও, সেহেতু আমরা এখানে জানবো আজকে স্ট্রাকচারাল মেকানিক্স কাকে বলে। হোয়াট ইজ স্ট্রাকচারাল মেকানিক্স? তো স্ট্রাকচার মেকানিক্সে শব্দ দুইটা, একটা হচ্ছে স্ট্রাকচার থেকে স্ট্রাকচারাল, আর আরেকটা হচ্ছে মেকানিক্স। তো স্ট্রাকচার মানে কি, এটা তো আমরা সবাই জানি, তাই না? স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হলো কাঠামো, আর মেকানিক্স মানে হলো বলবিদ্যা। এখানে একটা কথা বলি, এই বলবিদ্যাটা হচ্ছে মূলত বল সম্পর্কিত বিদ্যাটাই হচ্ছে বলবিদ্যা। তো সেক্ষেত্রে আপনি যদি বল সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকে যে আসলে বলের গুণাগুণ কি, বল কিভাবে কাজ করে, বল কিভাবে আসে, মানে বল সম্পর্কে যদি আপনার আইডিয়া ভালো থাকে, তাহলে আপনার স্ট্রাকচারাল মেকানিক্স আপনার কাছে খুব পানির মতো মনে হবে। অর্থাৎ বল কিভাবে কাজ করে, বল কি আঁকাবাঁকা রাস্তায় কাজ করে না কিভাবে কি কাজ করে, এই জিনিসগুলো যদি বল সম্পর্কে যদি আপনার বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার থাকে, তাহলে আপনি মনে রাখবেন আপনি স্ট্রাকচারাল মেকানিক্সের বস, ঠিক আছে? তো এই জন্য আমরা এই বলবিদ্যা বা মেকানিক্সটাতে আমরা বেশি মনোযোগ দিব, ঠিক আছে? তো আর স্ট্রাকচার তো বুঝেনি সবাই। স্ট্রাকচারটা তো আর আলাদা করে বুঝাইতে হবে না। স্ট্রাকচার মানে হচ্ছে কাঠামো। তো এটা যে কোনো কাঠামো হইতে পারে, এটা বিল্ডিংয়ের কাঠামো হইতে পারে, মেশিনের কাঠামো হইতে পারে, যে কোনো কাঠামো হইতে পারে। হ্যাঁ, তো বলবিদ্যাটাই হচ্ছে মেন। আমরা মূলত স্ট্রাকচারাল মেকানিক্সে বলবিদ্যাটাই আমরা মূলত স্টাডি করব বা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা এরপরের ইয়েতে যাই, সেটা হচ্ছে হোয়াট ইজ ফোর্স, বল কাকে বলে। তো এটা মোটামুটি সবাই, আমি বলি একটা কথা, আমি কিন্তু বইয়ে কিভাবে লেখছে কিভাবে লেখে নেয় আমি কিন্তু ওইভাবে বুঝাইতে যাব না, আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাইতে যাব। সো যার কারণে আপনার প্র্যাকটিক্যালি জিনিসটা কী এটা বুঝে গেলেই হয়েছে। এখন এটা সংজ্ঞাতে কীভাবে দেওয়া আছে এটা পরে পড়ে নেবেন। তো বল সম্পর্কে, বল আসলে কি জিনিসটা কি, এটা কিন্তু মোটামুটি সবাই আমরা বুঝি, তাই না? তারপরে আমি বলি, যে জিনিসের মাধ্যমে মূলত যে কোনো একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায়,
অথবা স্থিতিশীল বস্তুকে গতিশীল করা যায়, অথবা গতিশীল বস্তুকে স্থিতিশীল করা যায়। তো এই জিনিসটা হচ্ছে বল, মূলত বল বা ফোর্স, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ওয়েট কি একটা বল না? মানে একটা ভর কি একটা বল হিসাবে আমরা ধরতে পারি না? অবশ্যই ভর দিয়ে কিন্তু আমরা গতির পরিবর্তন করতে পারি। যেমন ধরেন আপনার আমি একটা মানে অবাস্তব একটা এক্সাম্পল দিই, কিন্তু আপনারা একটা রিলেট করতে পারবেন, এটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে ধরেন একটা আস্তে আস্তে একটা গাড়ি চলতেছে, গাড়ির উপর আপনি আস্তে করে 20 কেজি একটা মাল দিলেন, আপনি গাড়িটা কিন্তু আস্তে আস্তে তার ব্যাগটা কমে যাবে। তারপরে আবার দিলেন 40 কেজি মালামাল, আরেকটু কমে যাবে ব্যাগটা। তারপরে একটা সময় দেখবেন আপনি মাল এত পরিমাণ দিয়েছেন, গাড়ি আর চলতেছেই না। তার মানে এই ওয়েটটা কিন্তু গাড়িটার গতিটাকে পরিবর্তন করে দিয়েছে, তাহলে এটা অবশ্যই বল। হ্যাঁ, তাহলে আমরা ওয়েট আর ফোর্স আমরা মোটামুটি এক জিনিসই ধরে নিব এই স্ট্রাকচারাল মেকানিক্স পড়তে গিয়ে, ঠিক আছে। তারপর আমরা আসবো ক্যারেক্টারিস্টিক অফ ফোর্স, বা মানে বলের যেই এটার যেই মানে কি বলে, ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে হলো চরিত্র, মানে এটা আসলে এটা দেখতে কেমন, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো বল বেসিক্যালি আমরা স্ট্রাকচার মেকানিক্সে 2 টাইপের বল পড়বো। একটা হচ্ছে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আমরা চাইনিজে বলি চুম্বক হওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেকে হয়তো বা জানেন না, আমি তো চায়নাতে পড়াশোনা করি, যার কারণে আমি হয়তো আমার এখানে চাইনিজ পড়ুয়া অডিয়েন্সও থাকবে, তারা হয়তো বা দেখবে। আর 2 নম্বর হচ্ছে আপনার এটাকে কি বলে, কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড। হ্যাঁ, কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড। তাহলে 2টা টাইপের আমরা দেখলাম। পয়েন্ট লোডের চাইনিজ হচ্ছে কি চিজং খজাই। তো যাই হোক, তাহলে আমরা এই 2টা লোড কিভাবে কাজ করে এটা আমরা দেখব, কিন্তু এই 2টা আমরা আজকে মাথায় জাস্ট রাইখা দিই যে এই 2টা টাইপের লোড আমরা বেসিক্যালি পড়বো। হ্যাঁ, এই 2টা টাইপের লোড পড়বো। তো আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফোর্সের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ছোট্ট একটা ধারণা পেলাম, আর বাকি ধারণাগুলো আমরা আস্তে আস্তে বুঝে নিব। তো আমরা এখন আজকের যে মেইন টপিক সেন্টার অফ গ্র্যাভিটি, ওটাতে চলে যাব। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি আমরা এটা একটু লিখি, সেন্টার। আমার বানান ভুল হইতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমাদের বানান শেখাটা এখানে মূল বিষয় না, এখানে হচ্ছে এই কনসেপ্টগুলো মাথায় নেওয়া হচ্ছে মূল বিষয়। তো সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে 2টা শব্দ আছে। একটা হচ্ছে সেন্টার মানে কি কেন্দ্র, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি মানে কি মধ্যাকর্ষ। এটা আসলে আপনারা কিভাবে বুঝেন, কি বুঝেন সেন্টার অফ গ্র্যাভিটি? এটা হচ্ছে মধ্যাকর্ষ বলতে আমরা কি বুঝি? মধ্যাকর্ষ হচ্ছে পৃথিবীর দিকে কোনো একটা বস্তুকে যে টানে, হ্যাঁ, যেই ফোর্সটা কাজ করে, এটা হচ্ছে মধ্যাকর্ষ, তাই না? আর কেন্দ্র, তাহলে যে পৃথিবী কোনো একটা বস্তুকে যখন মধ্যাকর্ষের দিকে টানে, তখন কোনো একটা কেন্দ্রে সাপেক্ষে টানে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, বা কেন্দ্র দিয়ে ওই ওয়েটটা কাজ করে। এটা আমি বিস্তারিত বললে আপনারা বুঝে যাবেন সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা যখন করব ওই সেন্টার অফ গ্র্যাভিটি প্র্যাকটিসগুলো করব, তখন আপনারা সেন্টার অফ গ্র্যাভিটি বুঝে যাবেন। আমি চাই না যে আপনারা সেন্টার অফ গ্র্যাভিটি মানে বইয়ে কীভাবে লিখছে, কীভাবে করছে, এটা পরে মুখস্থ করবেন, আগে বুঝেন জিনিসটা কি। সো বুঝার জন্য আমরা আসলে তাত্ত্বিক আলোচনাটা একটু কম করব, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো সেন্টার অফ গ্র্যাভিটিটা বুঝতে গেলে আমরা একটা এক্সাম্পল দিই। আপনারা সবাই এখন হাতে একটা বই নেন, ঠিক আছে? একটা বই নেন, এটা ধরেন একটা বই। হ্যাঁ, এটা একটা বই, এই বইটার একটা বুক। ওকে, এটা একটা বই। আপনারা সবাই হাতে একটা বই নেন। বই নেওয়ার পরে এখানে আপনি কাজ করেন, সেটা হচ্ছে আমার ড্রয়িং একটু খারাপ হইতে পারে। এই আঙ্গুলটা আমি যেভাবে আঁকলাম সেভাবে বইয়ের
মানে নিচের দিকে আপনার আঙ্গুল দিয়ে ধরেন, বইটা আঙ্গুলের উপর ব্যালেন্স করার চেষ্টা করেন। ব্যালেন্স করার চেষ্টা করতে গিয়ে দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ ঠিক মাঝামাঝি আমরা বইটার ছবি এখানে আঁকি। এটা ধরেন বইয়ের, হ্যাঁ, উপর থেকে দেখলে, যে উপর থেকে দেখলে বইটা যেমন দেখা যায়, উপর থেকে দেখলে বইটা এরকম। আপনি যখন আঙ্গুলটা ঠিক মাঝামাঝি দিকে ধরবেন, তখন দেখবেন যে বইটা আপনার আঙ্গুলের উপর বসে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, বইটা পড়ছে না। তার মানে এটা দিয়ে কী বুঝাইলো? এটা দিয়ে বুঝাইলো যে পুরো বইয়ের যে ওজনটা, এই ওজনটা একটা বিন্দু দিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এই পুরো ওজনটা একটা বিন্দুতেই কাজ করতেছে। আমরা দেখতেছি বইটা অনেক বড়, অনেক কিছু, কিন্তু এটার যে ওজনটা, এটা মূলত একটা জায়গা দিয়ে কাজ করে। সেই জায়গাটাকেই বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। অর্থাৎ গ্র্যাভিটিটা মূলত যেই সেন্টারে কাজ করে, সেই সেন্টারটাকেই বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। আমার মনে হয় আপনি এই কথাটা প্রয়োজনে একটু পিছনে নিয়ে আবার শুনেন, আমার মনে হয় আপনি বুঝে যাবেন সেন্টার অফ গ্র্যাভিটিটা জিনিসটা কী। এখন আপনাকে যদি এবার বলা হয় যে আপনি এরকম আরও কয়েকটা জিনিস হাতে নেন, বই, তারপর হচ্ছে আমরা যে ভাত খাই প্লেট, এই প্লেট আঙ্গুলের উপর নেন, এইগুলো নেওয়ার পর আপনি কিন্তু নিজে নিজেই সেন্টার অফ গ্র্যাভিটিগুলো বের করতে পারবেন কি না? তো সেগুলা কিভাবে বের করে, হ্যাঁ, এটা তারপর আমি একটা এক্সাম্পল দিই। আমরা একটা প্লেট আঁকলাম ধরেন, হ্যাঁ, একটা প্লেট আঁকলাম। প্লেটটা আপনি যখন আঙ্গুলের উপর বসাবেন, তখন আঙ্গুলের উপর বসাতে গিয়ে দেখবেন যে প্লেটের ঠিক মাঝামাঝি একটা জায়গাতে গিয়ে আপনার আঙ্গুলটা রাখলে প্লেটটা আর পড়তেছে না। হ্যাঁ, প্লেটটা আর পড়তেছে না আঙ্গুল থেকে। তার মানে সার্কেল বা বৃত্তাকার কোনো একটা জিনিসের, কোনো একটা বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হয়? মাঝামাঝি হয়। চতুর্ভুজাকার কোনো একটা জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হয়? মাঝামাঝি হয়। তাহলে আমাদের পৃথিবীতে তো শুধু বৃত্তাকার ও চতুর্ভুজাকার মানে শেপই তো নাই, আর অনেক ধরনের শেপ আছে। যেমন ধরেন আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে যে ত্রিভুজ টাইপের, তাই না? তো ত্রিভুজ টাইপের শেপ আছে। সো ওইগুলা, সরি আমার একটু আঁকতে ভুল হয়েছে। আচ্ছা, তো ত্রিভুজাকার শেপগুলাও তো আমাদের এই পৃথিবীতে এক্সিস্ট করতেছে। সো তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে? আপনি ত্রিভুজাকার শেপের কোনো জিনিস পাইলে আপনি দেখবেন ত্রিভুজ শব্দটা আমরা আগে লিখি। ত্রিভুজ, ত্রি মানে কি? তিন, ভুজ মানে কি? বাহু, তাই না? তাহলে এটা আমরা সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় পাবো? আমরা একটু তাত্ত্বিকভাবেও দেখি, আপনারা প্র্যাকটিক্যালি আশেপাশে কোনো একটা জিনিস নিয়ে নেবেন। আমরা ত্রিভুজটাকে সমান 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? আমরা 3 ভাগে ভাগ করি ত্রিভুজটাকে। 3 ভাগে ভাগ করলাম। আবার এদিকেও যেহেতু নিচেও ত্রিভুজের শেপ, উপরেও ত্রিভুজের শেপ, আমরা সেহেতু এখানেও 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? 3 ভাগে ভাগ করার পরে আপনি দেখবেন যে আপনার মানে জিনিসটা ব্যালেন্স হবে ঠিক এই জায়গাতে। এই জায়গাটা হচ্ছে এই যে মেন পয়েন্ট, আমরা এটাকে ও পয়েন্ট ধরি। ও পয়েন্ট থেকে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে, আবার উপরের দিকে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে, হ্যাঁ, এই দুইটা বিন্দুর যে মিলিত স্থানটা, যে এটা দুইটা বিন্দুর যে মিলিত স্থানটা, আপনারা যারা গ্রাফ ভালো বুঝেন তারা এটা ধরতে পারবেন, আর যারা গ্রাফ ভালো বুঝেন না তারা একটু গ্রাফ সম্পর্কে স্টাডি করবেন। প্রয়োজনে ভবিষ্যতে আমিও গ্রাফ নিয়ে প্রয়োজনে একটা ভিডিও বানাবো না। তো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে একটা চ্যানেলকে আমি আপনাদের সামনে প্রমোট করে দিই, সেটা হচ্ছে চমক হাসানের। দেখবেন যে ম্যাথ নিয়ে আছে, ওনার টিউটোরিয়াল আছে। হ্যাঁ, তো চমক হাসানের ম্যাথগুলো দেখবেন। আমি নিজেও ওনার ভিডিও থেকে অনেক সময় ইন্সপায়ার হই। তো ওনার ভিডিওতে গেলে আপনারা বেসিক ম্যাথ সম্পর্কে ভালো আইডিয়া পাবেন, যে আসলে ম্যাথগুলো কোথা থেকে আসে, বাস্তবে দেখতে কেমন। তো আপনারা যদি এই টাইপের ম্যাথগুলো দেখেন তাহলে হয়তো বা গ্রাফ জিনিসটা খুব ভালো বুঝে যাবেন। আর যারা ভালো গ্রাফ বুঝেন তারা বুঝে যাবেন যে কেন এটা 1/3, হ্যাঁ, 1/3 জায়গাতে গিয়ে এই দুইটার মিলিত স্থান কেন এটা। হ্যাঁ, তো তারপরে এটা হচ্ছে এটার সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটির সংক্ষিপ্ত রূপ কি? সিজি, ঠিক আছে? সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, আমরা কিন্তু বেসিক 3টা জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি বের করে ফেললাম। একটা হচ্ছে চতুর্ভুজ,
একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে ত্রিভুজ। এখন এইগুলা দিয়ে আমাদের মূলত নিত্যদিনের সব কাজ চলে যাবে। নিত্যদিনের সব কাজ চলে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এরকম অত শেপ হয়, যে এরকম অত শেপ হয়, একটু প্যারাবোলা টাইপের, হ্যাঁ, বা একটু মানে দেখা যায় এটা বৃত্ত না বা এমন কিছু না, এরকম টাইপের হয় না। তো এইগুলারও মানে এগুলো আপনি তো দেখা যায় যে ওরকম প্র্যাকটিক্যালি আপনি ইয়ে করতে পারবেন না, এগুলো অনেক মেজার করে নিতে হবে যে সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক কোথায় অবস্থিত। তো সেক্ষেত্রে আপনি ইয়ে করবেন, আপনি কিছু আপনাদের বইগুলোতে দেখবেন যে এই টাইপের শেপগুলো সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক কতটুকু দূরে অবস্থিত এটা লেখা আছে, ওইগুলো একটু কাইন্ডলি মনে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এগুলো বোঝারও ব্যাপার আছে। তো এইগুলো আমি আপনাকে একটা জিনিস বোঝাই যে কীভাবে এগুলো বোঝার ব্যাপার আছে। আমি আপনাকে এই যে এই এই সার্কেলটাতেই আমি বুঝাই দিই। হ্যাঁ, ধরেন সরি আমি এই সার্কেলটাতে বুঝাই দিই। আচ্ছা, এই যে এই সার্কেলটাতে বুঝাইতে গিয়ে দেখেন এখানে কিন্তু একটা প্যারাবোলা টাইপের জিনিস হয়ে গেছে। আমি দেখেন ওইটা মুছে দিলেই, যে সার্কেলটা যদি মুছে দিই, দেখেন এখানে একটা এখানে দেখেন একটা এই শেপের একটা জিনিস হয়ে গেছে। এখন যেহেতু এটা সার্কেল থেকে আসছে, সেহেতু এটারও সেন্টার অফ গ্র্যাভিটি বের করা আপনার কাছে ইজি, খুব একটা হামুড়ি কঠিন না, কারণ এটার সাথে সার্কেল যুক্ত আছে। হ্যাঁ, তো যার কারণে ওই তিনটা জিনিস, সার্কেল, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ, এই তিনটা জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটিটা বুঝে গেলে আপনি সব কিছুর সেন্টার অফ গ্র্যাভিটি মোটামুটি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু ব্যাগে যাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, তাহলে সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় অবস্থিত? যেহেতু ঠিক মাঝামাঝি, তাহলে ঠিক মাঝামাঝি পয়েন্ট থেকে এটার কিনারা পর্যন্ত দূরত্বকে কি বলে? আপনারা কি জানেন? আপনারা কি মানে সম্পাদ্য উপপাদ্য পড়তে গিয়ে এটা দেখছেন? এটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। ওকে, বা ব্যাসার্ধের কি সিম্বল কি আমরা কিভাবে প্রকাশ করি? আর। ঠিক আছে, আর ব্যাসকে কি বলি? যে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, ব্যাসকে আমরা বলি ডি। তাহলে ব্যাসার্ধের সাথে আর এর সম্পর্ক কি? যে দুইটা ব্যাসার্ধ নিয়ে তো একটা ব্যাস, তাই না? তাহলে আর সমান সমান ডি বাই টু, অর্থাৎ আর সমান সমান হচ্ছে ব্যাসের অর্ধেক। হ্যাঁ, আর এটা 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 কীভাবে? এটা হচ্ছে যে পুরোটা যদি হয় বি, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি হবে হাফ বি। ঠিক আছে, আর এটা যদি পুরোটা হয় এইচ, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা হবে হাফ এইচ। ঠিক আছে, আর ত্রিভুজে এটা পুরোটা যদি হয় এল, তাহলে এটা হবে থার্ড এল। আমি তো বলছিলাম যে 3/1 তাহলে এটা পুরোটা যদি হয় এইচ, তাহলে এটা হবে থার্ড এইচ। ঠিক আছে, তো এইভাবে আসলে সেন্টার অফ গ্র্যাভিটিগুলা ইয়ে করতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ম্যাথ সলিউশন করব সামনে কোনো একটা বিষয়, কিন্তু আজকে সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি এটা কিন্তু বুঝে গেছেন। সো ডেফিনেটলি আজকে আপনাদের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে যে এই যে বইটা নিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে যে থালা নিয়ে, বাসন কোসন নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা সেন্টার অফ গ্র্যাভিটিটা বুঝে যাবেন। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো এখানে? সারমর্মটা হলো যে পুরো জিনিসটার ওয়েট একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস হয়, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাই হলো সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেন্টার আর সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ, এই দুইটা কি দুই জিনিস? সেন্টার আর সেন্টার অফ গ্র্যাভিটি দুইটা কি দুই জিনিস? না, আপনারা সামনে অনেক জায়গাতে এটা পাবেন, দেখবেন যে সেন্টার আর সেন্টার অফ গ্র্যাভিটি দুইটা দুই জিনিস না, কিন্তু মোটামুটি কাছাকাছি জিনিস। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি জিনিস। তো তারপরেও সেন্টার আর সেন্টার অফ গ্র্যাভিটি দুইটা দুই জিনিস না একেবারেই। তো এটা সামনে আপনারা অঙ্ক করতে করতে বা কোনো একটা জিনিস উদাহরণ দিতে গেলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সরি, আমরা আরেকটা পয়েন্ট বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে নিউটন ল। আমরা একটু নিউটন ল নিয়ে আলোচনা করি, তাহলে বলের বেসিক জিনিস আমরা বুঝে যাবো। নিউটনের বল সম্পর্কিত ল কয়টা? বল সম্পর্কিত ল হচ্ছে 3টা। হ্যাঁ, প্রথম লটা কি? প্রথম লটা হচ্ছে যে
কোনো জিনিসকে বাহ্যিক ফোর্স না দিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ কোনো জিনিসকে তার অবস্থা পরিবর্তন করতে চাইলে বল লাগবেই, সেটা আপনি দেন আর বাতাস দেখ, বাতাসও কিন্তু একটা বল। সো বাতাসেও কিন্তু অনেক জিনিস নড়ায় ফেলে, আপনি দেখতেছেন স্থির আছে কিন্তু হঠাৎ করে কেউ ধরলো না, কিন্তু জায়গা থেকে এটা সরে গেল, বাতাস থেকে হতে পারে। আবার গ্র্যাভিটির কারণেও স্থির বস্তু গতির পরিবর্তন হতে পারে। যেমন ধরেন আপনি 10 তলাতে একটা জিনিস রাখলেন, একটা 10 তলার ছাদের কিনারাতে একটা জিনিস রাখলেন, সেটা পড়ে গেল, এখন কেউ ফালাইলো না, এখন সেটা কিন্তু গতির পরিবর্তন হয়ে সে মাটিতে পড়লো। এখন আপনি বলতেছেন যে এখানে তো কেউ কোনো বল দিচ্ছে না, তাহলে কেন এটার গতির পরিবর্তন হলো, কেন এটা এত বেগে নিচে পড়ে গেল? কারণ তার উপর একটা মধ্যাকর্ষণ বল বা ফোর্স কাজ করতেছে, হ্যাঁ, যেটাকে আমরা জি বলি, ঠিক আছে। তারপর হচ্ছে নিউটনের 2 নম্বর সূত্রটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ। তারপর আমি বলে দিই, সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভর মানে কি এম, বেগ মানে কি ভি, ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আপনারা অনেক সময় ইয়েতে দেখবেন, ওই যে বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখবেন এরকম, ঠিক আছে, বিভিন্ন এক্সপেরিমেন্টে দেখবেন যে সুতা দিয়ে 3টা বল এভাবে বানায় রাখছে, এখান থেকে একটা বল এদিকে ধাক্কা দিলে, হ্যাঁ, সেটা গিয়ে যে এরকম এই লাস্টের বলটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো এটার যে বলটা গিয়ে ক্রিয়েট করবে, সেটা আপনার মানে এইখানে যে এটার যে ভর এবং বেগ, সেটা গিয়ে ওইখানে প্রতিফলিত হবে, হ্যাঁ। তো এইগুলা তাহামরি সেকেন্ড লোটা স্ট্রাকচার মেকানিক্সের জন্য তাহামরি কিছু না, যার কারণে আমরা এটা একটু স্কিপ করব। 3 নম্বর সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মানে সাম্যাবস্থায়, হ্যাঁ, মনে রাখবেন এখানে কিন্তু আমরা সবসময় পরিপ্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু একটু ঘুরাইয়া জানতে হবে বা বলতে হবে আপনার, হ্যাঁ, কারণ আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনার কথাটায় আরেকটু মানে অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি কেন সাম্যাবস্থায় বললাম জানেন? ধরেন এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আপনি, হ্যাঁ, আমরা দুইজনে করলাম কি, একজনকে ধাক্কা শুরু করলাম, ঠিক আছে, একজনকে ধাক্কা শুরু করলাম। এখন আমি দিলাম ধরেন 10 কিলো নিউটন বলে আপনাকে ধাক্কা দিলাম। এখন আমি হচ্ছে চিকন মানুষ, হ্যাঁ, আর আপনি হচ্ছে প্রচুর মোটা মানুষ, প্রচুর শক্তি, হ্যাঁ। আপনি করলেন কি, আপনি আমার 15 কিলো নিউটনে ধাক্কা না দিয়ে আমাকে ফেলে দিলেন এখানে, ঠিক আছে। তো এখানে কি দাঁড়ালো বিষয়টা প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কি হয়েছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হলে তো দেখা গেল যে আপনি 10 কিলো নিউটনই দিতেন, তাই না। তো এখানে একটু বেশি দেওয়ার কারণে আমি কিন্তু আর সাম্যাবস্থায় না, আমি কিন্তু পড়ে গেছি। তো সাম্যাবস্থার জন্য কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, কিন্তু কোনো জিনিস যখন সেটার বেশি হয়ে যায় তখন সেটা সাম্যাবস্থায় থাকে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেন্টার অফ গ্র্যাভিটির হয়তো কিছু ম্যাথ আমরা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যে কাজগুলা ভিডিও দেখা, প্র্যাকটিস করা, এটা করবেন ইনশাল্লাহ। সবাইকে ততদিন পর্যন্ত সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।